সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এইচএসসি পরীক্ষায় কোশ্চেন নাম্বার 2 তে আসে প্রিপোজিশন। তো এখানে মেজরিটি তোমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে। তবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বাইরেও তোমাদেরকে বেশ কিছু রুল শিখতে হয়। আজকে আমি তোমাদের সাথে কয়েকটা রুল নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব তোমাদের সাথে অ্যাট এবং ইন নিয়ে আলোচনা করব। অ্যাট আর হচ্ছে ইন, এই দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করব। আসলে অ্যাড আমরা কোন কোন জায়গায় ব্যবহার করব এবং ইন কোথায় কোথায় আমরা ব্যবহার করব। তো দেখো, আমি এক্সাম্পলের মাধ্যমে আমি লিখব ছোট স্থান বা সময়ের আগে অ্যাট। ছোট স্থান যদি বোঝায় স্মল প্লেস, তার আগে তোমরা অ্যাট বসাবা, আর বিগ প্লেস যদি হয় তার আগে দিবা এ। আমি শুধুমাত্র এক্সাম্পল দিয়ে বিষয়গুলো তোমাদের বোঝাবো। যেমন আমি এখানে বাক্য লিখলাম যে আই লিভ অ্যাট মিরপুর in Shirazganj. I live at Mirpur in Shirazganj. এখানে দুটো প্লেস আছে, একটা হচ্ছে মিরপুর আর একটা হচ্ছে কি সিরাজগঞ্জ। মিরপুরটা কি স্মল প্লেস, মিরপুর হচ্ছে স্মল প্লেস, এর আগে আমরা অ্যাড দিয়েছি। আর সিরাজগঞ্জ হচ্ছে বিগ প্লেস, তো এর আগে আমরা কি ব্যবহার করেছি, ইন ব্যবহার করেছি। সো অ্যাট ইজ ইউজড বিফোর আ স্মল প্লেস and in is used before a big place. And after that you see here another example. I will meet you at 4 o'clock. At 4 o'clock in the afternoon. আমি তোমার সাথে বিকেল 4টায় দেখা করব। I'll meet you at 4 o'clock in the afternoon. আফটারনুনের মধ্যে সময় আছে, ধরো 3টা থেকে শুরু হলো আফটারনুন। বিকেল বেলার সময়টা শুরু হলো 3টা থেকে, 3টা 4টা 5টা 6টা ঘন্টা আছে। পিরিয়ড আছে কয়টা, এখানে ঘন্টা আছে 4টা ঘন্টা আছে। কয়টা ঘন্টা আছে, 4টা আফটারনুনের মধ্যে। আর 4 o'clock এটা শুধুমাত্র একটা ঘন্টাকে এখানে বোঝানো হচ্ছে। সো দিস ওয়ান ইজ আ শর্ট টাইম। সো অ্যাট ইজ ইউজড বিফোর শর্ট টাইম, বিফোর শর্ট টাইম, এন্ড ইন ইজ ইউজড বিফোর আ লং টাইম। বেশি সময়ের আগে, দীর্ঘ সময়ের আগে ইন এবং কম সময়ের আগে অ্যাট বসে। এরপরে দেখো, আমি এখানে আলোচনা করব অন, ওভার আর হচ্ছে অ্যাবাভ। এই তিনটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। অন এটাও উপরে, ওভারটাও উপরে, অ্যাবাভটাও উপরে। তিনটা শব্দের অর্থই হচ্ছে উপরে। সো পার্থক্য কতটুকু এটা তোমরা দেখো। ধরো কোনো কিছু স্পর্শ অবস্থায় উপরে যদি বোঝায়, স্পর্শ অবস্থায় উপরে বোঝালে কি হবে, অন। স্পর্শ অবস্থায় উপরে বোঝালে কি হবে, অন হবে। আর ঠিক স্পর্শ অবস্থায় না, শূন্যের উপরে যদি স্থির অবস্থা বোঝায় তাহলে আমরা লিখব অ্যাবাভ। আর এই শূন্যের উপরে ঘূর্ণায়মান অবস্থা হতে পারে, চলমান অবস্থা হতে পারে, এক্ষেত্রে আমরা ব্যবহার করব ওভার। একটু এক্সাম্পল দেখো, এক্সাম্পলের ভিতরে তোমরা বিষয়টা ক্লিয়ার হবে। আমি এখানে লিখলাম যে দ্য বুকস ওয়ার কেপ্ট on the desk. The books were kept on the desk. বইগুলোকে ডেস্কের উপরে রাখা হয়েছে। এটা যদি আমার ডেস্ক হয়, এর উপরে আমি বইগুলো রাখলাম, কলম রাখলাম, যা কিছু রাখি না কেন, এটা স্পর্শ অবস্থার উপরে বোঝাচ্ছে। সুতরাং এখানে হচ্ছে এটা অন। তো স্পর্শ অবস্থায় ইন টাচ, স্পর্শ অবস্থা মিন্স ইন টাচ, এখানে টাচিং হতে হবে। যদি স্পর্শ অবস্থার উপরে বোঝায় তাহলে সেটা কি হবে, অন। আর শূন্যের উপরে ঘূর্ণায়মান অবস্থা যদি বোঝায় বা চলমান অবস্থা যদি বোঝায় তাহলে আমরা ব্যবহার করব ওভার। এক্সাম্পল দেখো, আমি দুটো এক্সাম্পল দিচ্ছি এখানে, যে দ্য ফ্যানস আর মুভিং, দ্য ফ্যানস আর মুভিং ওভার আওয়ার হেড। ওভার, ফ্যানগুলো আমাদের মাথার উপরে ঘুরছে, তার মানে এটা কি ঘূর্ণায়মান, চলমান অবস্থা।
শূন্যের উপরে বাট চলমান অবস্থা, মুভিং। হ্যাঁ, এই ক্ষেত্রে হবে কি ওভার। তো শূন্যের উপরে চলমান অবস্থা বোঝালে কি হবে? ওভার হবে। শূন্যের উপরে চলমান অবস্থা বোঝালে বা ঘূর্ণায়মান অবস্থা বোঝালে কি হবে? ওভার। আমি এখানে আরেকটা एग्जांपल দিচ্ছি ওভারের উপরে। দেখো যে a plane was flying over the city। শহরের উপরে একটি প্লেন উড়াউড়ি করছিল, মানে একটা প্লেন উড়ে যাচ্ছিল, যেটাই হোক না কেন, এনিথিং। আচ্ছা, তো প্লেন কি করছিল? এটা যদি প্লেন হয়, শহরের উপর দিয়ে প্লেনটা উড়ে যাচ্ছিল, এটা শূন্যের উপরে চলমান অবস্থা বোঝাচ্ছে। শূন্যের উপরে এটা চলমান অবস্থা বোঝাচ্ছে। তো এখানে আমরা কি দিয়েছি? ওভার দিয়েছি। আচ্ছা, বিষয়টা যদি এমন হয় যে শূন্যের উপরে স্থির অবস্থা, এখন তোমার ঘরে 4টা ফ্যান আছে। কয়টা ফ্যান আছে? 4টা ফ্যান আছে। 4টা ফ্যানের সুইচ অফ করা আছে। এই ক্ষেত্রে তুমি কিভাবে বিষয়টাকে তুলে ধরবে? এখানে প্রিপজিশনটা কিভাবে ব্যবহার করবে? তো এই ক্ষেত্রে তুমি লিখবা the fans are above our head। একটা বিষয় ক্লিয়ার, ফ্যান আমাদের মাথার উপরে ঘুরছে, তার মানে শূন্যের উপরে চলমান অবস্থা, ঘূর্ণায়মান অবস্থা, এই ক্ষেত্রে হবে ওভার। আর ফ্যান যখন স্থির অবস্থায় থাকবে, সুইচ অন নয়, অফ অবস্থায় যখন থাকবে, তখন হচ্ছে কি অ্যাবাভ। দ্য ফ্যানস আর অ্যাবাভ আওয়ার হেড। ফ্যানগুলো আমাদের মাথার উপরে আছে। এটা বলার অর্থ হচ্ছে এটা যে ফ্যানগুলো চলমান অবস্থায় নেই, এগুলা ঘূর্ণায়মান অবস্থায় নেই, স্থির অবস্থায় আছে। তো শূন্যের উপরে স্থির অবস্থা বোঝালে কি হবে? অ্যাবাভ। শূন্যের উপরে স্থির অবস্থা বোঝালে কি হবে? অ্যাবাভ হবে। এখানে আরেকটা एग्जांपल দিচ্ছি আমি। the sky is above us। আকাশ আমাদের উপরে। আকাশ আমাদের উপরে। এখন আকাশ যে আমাদের মাথার উপরে আছে, এটা কি সূর্য বা অন্যান্য কোনো কিছুর মতো কি ঘূর্ণায়মান অবস্থা আছে, চলমান অবস্থা? নো, এটা চলমান অবস্থা নাই। এটা আকাশ হলো স্থির অবস্থায় আছে। কোন অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। যার কারণে এখানে আমরা ওভার দিব না, এটা হবে কি অ্যাবাভ। আমাদের কথা ছিল অন, ওভার এবং অ্যাবাভ। আবার ধরো এটা হচ্ছে যমুনা সেতুর একটা রোডটা একটু ভালো করে, এর পাশে একটা রোড, এর পাশে একটা রোড। এখন এই রাস্তার উপরে যে সেতুটা নির্মাণ করা হলো, দুই পাশে রাস্তা, মাঝখানে সেতু, এই ক্ষেত্রে প্রিপজিশন কি দিবে? এক স্থান থেকে অন্য স্থানে যদি ঢেকে দেওয়া বোঝায়, কভার করা বোঝায়, তাহলে হবে ওভার। কি হবে? ওভার হবে। এক স্থান থেকে অন্য স্থানে ঢেকে দেওয়া বোঝালে কি হবে? এটা ওভার হবে। সো আমি লিখতে পারি এই एग्जांपलটা এভাবে যে the Jamuna bridge is dash the river Jamuna is over the river Jamuna, over the river Jamuna। যমুনা সেতু যমুনা নদীর উপরে অবস্থিত। এখন যমুনা নদী, এ পাশে একটা রাস্তা, এ পাশে রাস্তা, এটা হলো যমুনা নদী। এর উপর দিয়ে যে ব্রিজটা গেল, এটা কি করলো? এক স্থান থেকে অপর স্থানকে কভার করে নিয়েছে। এই কারণে এখানে ব্যবহার করা হচ্ছে কি ওভার। যখনই গ্যাপটা ফিল করে নেওয়া হলো, তখন এটা কি হয়ে যাচ্ছে? ওভার হয়ে যাচ্ছে। তোমরা ব্যবহার করবে এখানে ওভার। দ্য যমুনা ব্রিজ ইজ ওভার দ্য রিভার যমুনা। এবার আমরা একটু আলোচনায় আসব ইন, অন এবং টু। ইন, অন এবং টু, এই তিনটা ওয়ার্ড নিয়ে আমরা কাজ করব প্রিপজিশন। তাহলে ইন, অন, আর একটা কি টু, এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখন এটা একটা জায়গা, এটা একটা স্থান, প্লেস।
এই প্লেস এটা সীমারেখার ভিতরে যদি কোনো কিছু বোঝায় তাহলে হবে এ। এখন এ পাশে আরেকটা প্লেস আছে এরকম প্লেসটা। এখন এটার সাথে এটার সীমান্ত রেখা হচ্ছে এটা, এটা একটা সীমানা, এই জায়গার মাঝখানে এটা একটা সীমান্ত। এই সীমারেখার উপরে যদি বোঝায় তাহলে হবে অন, তাহলে কি হবে অন হবে। সীমারেখার উপরে বোঝালে অন, সীমারেখার ভিতরে বোঝালে কি হবে ইন। আর এই সীমারেখার বাইরে যদি বোঝায়, এখন এদিকে বাইরে বোঝায় বা এদিকেই বোঝায়, যেদিকেই বোঝাক না কেন এটা হবে টু। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে কি যে সীমারেখার ভিতরে বোঝালে কি লিখবো ইন, উপরে বোঝালে অন, আর বাইরে বোঝালে দিব টু। এবার আমরা একটু এক্সাম্পল লিখবো, এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। দেখো তো ঢাকা কলেজ is in the heart of Dhaka city. ঢাকা কলেজ ঢাকা কলেজের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটা যদি হয় ঢাকা শহর, এই ঢাকা কলেজটা ঢাকা শহরের ভিতরে প্রাণকেন্দ্রে অবস্থিত, তাহলে সীমারেখার ভিতরে হলে কি হবে ইন হবে, সীমারেখার ভিতরে হলে ইন হবে। এখন আমি বাক্য দিচ্ছি যে বেনাপোল is on the south of Bangladesh. বেনাপোল বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। এখন বেনাপোল হচ্ছে এরকম একটা জায়গা যে ভারত আর বাংলাদেশ এই দুইয়ের মাঝখানে যে করিডোরটা ওটাকে বলা হচ্ছে বেনাপোল, ওই করিডোরটা। তাইলে সীমারেখার উপরে বুঝালে আমরা কি লিখবো অন লিখবো। বেনাপোল ইজ অন দ্য সাউথ অফ বাংলাদেশ, বেনাপোল বাংলাদেশের দক্ষিণে। এই বেনাপোলটা কিন্তু নয় বাংলাদেশের হুবহু, নয় এটা ভারতের, জাস্ট মিডল পয়েন্টের যে জায়গাটা এটা হচ্ছে কি বেনাপোল। সীমারেখার উপরে বুঝালে কি হবে অন হবে। আরেকটা বিষয় কি যে টু, দেখো যে ইন্ডিয়া is to the north east and west of Bangladesh. ভারত বাংলাদেশের উত্তরের দিকে আছে, পূর্ব দিকে আছে এবং পশ্চিম দিকে আছে। আচ্ছা ভারত এটা বাংলাদেশ, an example এটা বাংলাদেশ, তো বাংলাদেশের পূর্ব দিকেও ইন্ডিয়া, পশ্চিম দিকে ইন্ডিয়া, আবার উত্তরের দিকেও ইন্ডিয়া। তো বাংলাদেশ সীমারেখার বাইরে, বাংলাদেশের সীমারেখার বাইরে আমাদের বিষয়টা হচ্ছে যে সীমারেখার বাইরে বোঝালে কি হবে টু হবে, সীমারেখার বাইরে বোঝালে টু। তাহলে সীমার ভিতরে যদি বোঝায়, ভিতরে বোঝালে কি হবে ইন, উপরে বোঝালে কি হবে অন, আর সীমারেখার বাইরে যদি বোঝায় তাহলে হবে টু। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে প্রিপজিশন নিয়ে আবার কথা বলবো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো এবং ভিডিওটা একটু ভালো করে দেখো। থ্যাংক ইউ এভরিবডি, দ্যাটস অল ফর টুডে।